প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। নন্দীগ্রামে মেজাজে দাদা, বিক্ষোভের মুখে গাড়ি থেকে নেমে শুভেন্দুর হুঙ্কার, এখন আর 2021 নয়, দিনকাল বদলেছে। শুভেন্দুই কি আগামীর মুখ? দিলীপের সাসপেন্স তোলপাড় বাংলা। তৃণমূলের রাতের ঘুম কাটতে কলকাতায় ভাইজান, মুর্শিদাবাদে আজ ওয়াইসি হুমায়ুন জুটির প্রথম মেগা শো। মহুয়ার ভুলের মাসুল, গুজরাটিদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাণক্য সেনাপতি এক আসনে, কাল কলকাতায় শাহ শুভেন্দু মেগা শো, কাঁপছে তিলোত্তমা। দিল্লিতে 16 এপ্রিল থেকে বড় বদল, আপনার বাড়ির দরজায় করা নাড়বে মোদী সরকার। মমতার দুয়ারে এবার হকের লড়াই, সুপ্রিম কোর্টকে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রতিবাদে কালীঘাট কাঁপাতে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ। বনগাঁয় ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 10 আইনজীবীর। আমি লড়ে যাব, জিতব, নবগ্রামের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। গত 5 বছরে বাংলাকে টাকা দেওয়া শ্বেতপত্র দেখান, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের। ভোটের মুখে কলকাতায় 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি, তল্লাশিতে সোনা পাপ্পুর বাড়িতে মিলল অস্ত্র। অন্ধকারে তীর ছুড়ছেন, ফর্ম 6 নিয়ে মহুয়ার অভিযোগ উড়িয়ে পাল্টা যুক্তি দিল কমিশন। নন্দীগ্রামে শুভেন্দুকে ঘিরে জয় বাংলা স্লোগান, এসব করে লাভ নেই, পাল্টা বিরোধী দলনেতা। বিজেপি দলটাই অনুপ্রবেশকারী, নবগ্রামের সভা থেকে বললেন মমতা। দেশজুড়ে আজ শুরু হচ্ছে জনগণনা, এবার সম্পূর্ণ ডিজিটাল, নিজেই তথ্য জমা করতে পারবেন। কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম প্রায় 2000 টাকা ছুঁল, 1 লাফে বাড়ল অনেকটাই। সিইও দপ্তরের বাইরে ফর্ম 6 নিয়ে তৃণমূল বিজেপি তুলকালাম, এবার ফুটেজ দেখে শনাক্ত করে মামলা রুজু পুলিশের। সোজা করে দেওয়ার টাইম শুরু, কেন্দ্রীয় বাহিনীকে কাশ্মীরি দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়ে রাজ্য রাজনীতিতে আগুন লাগালেন শুভেন্দু। ভোটের মুখে নবান্নের অফিসার রক্ষা কবচ চুরমার, হাইকোর্টে চরম ধাক্কা মমতা সরকারের। টাকা কোথায়? ভোটের মাঝে চরম বিপাকে সোহম চক্রবর্তী, হাইকোর্টের এই নির্দেশে কাঁপছে টলিউড থেকে রাজনীতি। তৃণমূলে দুর্নীতির পাহাড় ঢাকতে এবার মোদী শাহকে সরাসরি আক্রমণ, মুখ্যমন্ত্রীর মুখে চার্জশিট শুনে হাসছে রাজ্যবাসী। মালদায় 3রা এপ্রিল নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে। ভয়াবহ হারে ভয়ে বাংলায় নির্বাচনী হেরাফেরি করছে বিজেপি, মমতার পাশে অখিলেশ। উত্তরপাড়ায় সিপিএম কর্মী আক্রান্ত, প্রতিবাদে কানাইপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ মীনাক্ষীর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের তপ্ত নন্দীগ্রামের মাটি। নন্দীগ্রামের দীনবন্ধুপুর এলাকায় জনসংযোগ সারতে গিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে প্রতিকূল পরিস্থিতিতে মেজাজ না হারিয়ে বরং উল্টে প্রতিপক্ষের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন 2021 আর 2026 এক নয়, দিনকাল বদলে গিয়েছে। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে আজ দীনবন্ধুপুর এলাকায় ঠাসা কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। স্থানীয় একটি মুসলিম পরিবারের আমন্ত্রণে তাদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর কনভয় এলাকায় পৌঁছতেই একদল লোক পথ আটকানোর চেষ্টা করে। শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে নিরাপত্তা রক্ষীরা শুভেন্দুকে গাড়ির ভেতরে থাকার অনুরোধ করলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। বিক্ষোভের আঁচ পেতে চলন্ত গাড়ি থেকে নেমে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। নিরাপত্তার বলয় উপেক্ষা করে তিনি সোজা পৌঁছে যান বিক্ষোভকারীদের ভিড়ের সামনে। আঙুল উঁচিয়ে অত্যন্ত শান্ত, অত্যন্ত দৃঢ় স্বরে তিনি বলেন, আমি এই মাটির সন্তান, এই এলাকার বিধায়ক আমি। কার বাড়িতে যাব আর কার বাড়িতে যাব না সেটা ঠিক করার অধিকার আপনাদের নেই। একজন বিধায়ক হিসেবে সব বাড়িতে যাওয়ার অধিকার আমার রয়েছে। শুভেন্দুর এই রণংদেহী মূর্তি দেখে কার্যত থতমত খেয়ে যান বিক্ষোভকারীরা। তিনি আরও যোগ করেন, 2021 সালের মতো গুন্ডামি করার দিন শেষ, এখন সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দিলে তার ফল ভালো হবে না।
শুভেন্দুর এই আত্মবিশ্বাসী মেজাজ দেখে এলাকায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরাও চাঙ্গা হয়ে ওঠেন। তারাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামের মাটি নিজের কবজায় রাখতে শুভেন্দু যে 1 ইঞ্চি জমি ছাড়বেন না, এদিন দীনবন্ধুপুরের ঘটনা সেটাই প্রমাণ করল। বিরোধীরা পরিকল্পিতভাবে শুভেন্দুকে সংখ্যালঘু এলাকাগুলোতে ঢুকতে বাধা দিয়ে একটি মেরুকরণের চেষ্টা করলেও শুভেন্দু যেভাবে নিজে গাড়ি থেকে নেমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন, তাতে সেই ছক ভেস্তে গিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা দেখে বিরোধীরা আতঙ্কিত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারাই ভয় পেয়ে কিছু উস্কানিদাতা দিয়ে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। তবে শুভেন্দু যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন, তাতে কর্মীদের মনোবল তুঙ্গে উঠেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং শুভেন্দু অধিকারী তার নির্ধারিত কর্মসূচি মেনেই প্রচার চালিয়ে যাচ্ছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই বাংলার রাজনৈতিক সমীকরণ কি আমূল বদলে যেতে চলেছে? পিসি ভাইপোর সাজানো বাগান কি এবার আক্ষরিক অর্থেই কাঁটা দিয়ে বিনতে চলেছে মিম হুমায়ুন জুটি? মুর্শিদাবাদের বহরমপুরের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে রাজ্য রাজনীতি। অল ইন্ডিয়া মাজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়েসি ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন। আর আজই তিনি মুর্শিদাবাদের দাপুটে নেতা তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের সঙ্গে প্রথমবার একই মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দেবেন। ওয়াইসির এই সফর হঠাৎ করে নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত। গত 25শে মার্চ কলকাতায় এসে হুমায়ুন কবিরের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক সেরেছিলেন মিম প্রধান। সেই বৈঠকের পরই আয়োজিত এক হাই প্রোফাইল সাংবাদিক বৈঠকে তাঁরা আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করেন। সেদিনই আসাউদ্দিন ওয়েসি স্পষ্ট ভাষায় কথা দিয়েছিলেন, তিনি খুব শীঘ্রই আবার বাংলায় ফিরবেন এবং বড় মাপের জনসভা করে তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতির মুখোশ খুলে দেবেন। নিজের দেওয়া এই কথা রাখতেই আজ তিনি মুর্শিদাবাদের মাটিতে। রাজনৈতিক মহলের মতে গত সপ্তাহের সেই সাংবাদিক বৈঠক থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলার সংখ্যালঘু ভোটে এবার বড়সড় ধস নামতে চলেছে। এতদিন তৃণমূল কংগ্রেস দাবি করে আসত যে সংখ্যালঘু ভোট তাদের নিশ্চিত আমানত, কিন্তু ওয়েসি এবং হুমায়ুন কবিরের এই যুগলবন্দি সেই ধারণায় সপাটে চড় মারতে চলেছে। কলকাতায় পা রেখেই ওয়াইসি করা বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলিম সমাজকে কেবল ভোট দেওয়ার মেশিন হিসেবে ব্যবহার করেছে। শিক্ষা, চাকরি কিংবা সামাজিক উন্নয়নে তাদের কার্যত অন্ধকারে রাখা হয়েছে। হুমায়ুন কবিরও সুর চড়িয়ে জানিয়েছেন, তৃণমূল এখন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেখানে যোগ্যদের কোনো জায়গা নেই। আজ বহরমপুরের সভা থেকে এই দুই নেতা শাসক দলের বিরুদ্ধে কোনো বিস্ফোরক তথ্য সামনে আনেন, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। মুর্শিদাবাদ জেলা বরাবরই তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ হিসেবেই পরিচিত, কিন্তু আজ বহরমপুরের এই মেগা শোর মাধ্যমে সেই মিথ্যা ভেঙে দিতে চাইছেন ওয়াইসি এবং কবির জুটি। এই জোট ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা রাজ্যের মোট 294টি আসনের মধ্যে প্রায় 180 থেকে 190টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং বীরভূমের মতো মুসলিম প্রধান জেলাগুলি তাদের মূল লক্ষ্য। এই আসনগুলিতে তৃণমূলের নিশ্চিত জয়কে আটকে দেওয়াই মিম হুমায়ুন জোটের প্রধান রণকৌশল। ফলে স্বভাবতই নবান্নের অল ইন্ডিয়া এখন আতঙ্কে ছায়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জোটের ফলে সংখ্যালঘু ভোট আড়াআড়ি বিভাজিত হবে। যে ভোট আগে একতরফাভাবে ঘাসফুল শিবিরে যেত, তার একটি বড় অংশ এখন মিম এবং হুমায়ুন কবিরের ঝুলিতে যাবে। এই ভোট কাটাকাটির খেলায় সরাসরি সুবিধা পাবে বিজেপি। হিন্দু ভোটের একীকরণ এবং সংখ্যালঘু ভোটের এই ভাঙন 2026-এ বাংলার মসনদে বড় পরিবর্তনের পথ প্রশস্ত করতে পারে। বিজেপি ঘনিষ্ঠ মহলের দাবি, তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। বাংলার রাজনৈতিক মানচিত্রে যখন বিভিন্ন জাতি ও গোষ্ঠীর ভাবাবেগ নিয়ে দড়ি টানাটানি চলছে, ঠিক তখনই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি বিতর্কিত মন্তব্য শাসক দলকে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের একচেটিয়া অবদানের কথা তুলে ধরতে গিয়ে গুজরাটি সমাজ এবং দেশপ্রেমিক বীর সাভারকরকে নিয়ে তার করা মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিতর্কে জল মাপতে আসরে নামতে হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে তৃণমূল ভবনের এক সাংবাদিক বৈঠক থেকে। সেই রেস কাটতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস। কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 70 নম্বর ওয়ার্ডের ডিকসন লেনে স্থানীয় গুজরাটি সম্প্রদায়ের বাসিন্দাদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কাউন্সিলর অসীম বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ লিখিত বার্তা পড়ে শোনান। রাজনৈতিক শিষ্টাচার এবং জন
জনসংযোগের নূতন নজির গড়ে অসীম বসু মুখ্যমন্ত্রীর সেই বার্তাটি হিন্দি ও ইংরেজি ছাড়াও বিশেষভাবে গুজরাটি ভাষায় অনুবাদ করে শোনান। তৃণমূলের লক্ষ্য ছিল যাতে ভাষার বাধায় মুখ্যমন্ত্রীর আন্তরিকতা ওই সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছতে বাধা না পায়। কাউন্সিলর অসীম বসু সাফ জানান, মহুয়া মৈত্র যা বলেছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিমত এবং দল এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় অত্যন্ত মার্জিত ভাষায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সাংসদ দলের কোনো অনুমোদন না নিয়েই ওই ধরনের মন্তব্য করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার সমস্ত গুজরাটি ভাই ও বোনেদের কাছে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। আমি আপনাদের জন্য গর্বিত এবং আপনাদের অবদানকে সম্মান করি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন সাংসদের মন্তব্যের জন্য দলের সুপ্রিমোর এইভাবে ক্ষমা চাওয়া নজিরবিহীন, যা স্পষ্ট করে দেয় যে তৃণমূল এই মুহূর্তে কোনোভাবেই গুজরাটি ভোট ব্যাংকে চটাতে নারাজ। তৃণমূলের এই ড্যামেজ কন্ট্রোল বা ক্ষত মেরামতের নেপথ্যে কাজ করছে সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক সমীকরণ। ৭০ নম্বর ওয়ার্ডটি মূলত গুজরাটি এবং অহিন্দিভাষী মানুষ অধ্যুষিত। নির্বাচনী পরিসংখ্যান বলছে বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনগুলিতে এই নির্দিষ্ট পকেটে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় পিছিয়ে ছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবার ভবানীপুরের প্রার্থী, তাই এই ওয়ার্ডের ভোটও হাতছাড়া হওয়া মানে তার জয়ের ব্যবধানে প্রভাব পড়া। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে মহুয়া মৈত্রের মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি যাতে এই অঞ্চলে বাঙালি বনাম অবাঙালি মেরুকরণ করতে না পারে তার জন্যই এই আগাম সতর্কতা। বীর সাভারকরকে নিয়ে করা কটাক্ষকে বিজেপি জাতীয় স্তরে ইস্যু করার সুযোগ পেয়েছিল, যা রুখতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা প্রার্থনা একটি বড় হাতিয়ার হতে পারে। তৃণমূল যখন গোয়া বা ত্রিপুরার মতো ভিন রাজ্যে নিজেদের বিস্তার ঘটাতে চাইছে, তখন কোনো একটি নির্দিষ্ট বীর জাতিকে আক্রমণ করলে দলের সর্বভারতীয় গ্রহণযোগ্যতা ধাক্কা খেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করে বার্তা দিলেন যে তাঁর রাজনীতি সবগা সাত তত্ত্বে বিশ্বাসী। উল্লেখ্য, তৃণমূল ভবনের সেই সাংবাদিক বৈঠকে মহুয়া মৈত্র দাবি করেছিলেন যে ব্রিটিশ আমলের কুখ্যাত সেলুলার জেলের বন্দীদের ৬৮% ছিল বাঙালি এবং বাকিরা পাঞ্জাবি। তিনি প্রশ্ন তুলেছিলেন, বীর সাভারকর ছাড়া আর কোনো গুজরাটি সেখানে ছিলেন? আর বীর সাভারকরও তো ক্ষমা চেয়ে ব্রিটিশদের চিঠি লিখেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে অন্য জাতির অবদানকে অস্বীকার বা লঘু করার এই প্রয়াসই মূলত সাধারণ মানুষের মনে আঘাত দিয়েছে। সাংসদের করা এই বাচনভঙ্গি যে দলের অভ্যন্তরেও সমালোচিত হচ্ছে, তা অসীম বসুর বক্তব্যের মাধ্যমে দিনের আলোর মতো পরিষ্কার। এখন দেখার ডিকসন লেনের এই ক্ষমা প্রার্থনা ভবানীপুরের গুজরাটি ভোটারদের মন কতটা গলাতে পারে এবং ব্যালট বক্সে এর প্রভাব কী পড়ে। রাজধানী দিল্লির জন্য আগামী ১৬ এপ্রিল হতে চলেছে এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া মিশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। এসআইআরের সাফল্যের পর এবার দিল্লির প্রতিটি গলিতে, প্রতিটি বাড়িতে কড়া নাড়বে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রতিনিধি দল। শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ। দীর্ঘ প্রতীক্ষার পর দিল্লির আকাশ বাতাসে এখন সাজো সাজো রব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্রের খবর অনুযায়ী আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় শুরু হবে হাউস লিস্টিং অপারেশন। এনডিএমসি ও দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় প্রথম ১ মাস এই কাজ চলবে। এরপর ১৬ মে থেকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় কাজ শুরু হবে। এটি শুধুমাত্র একটি গণনা নয়, বরং আগামী ১ দশকের উন্নয়নের ভিত্তিপ্রস্তর। আগেকার মতো আর ফাইল বা কাগজের বান্ডিল নিয়ে ঘুরতে দেখা যাবে না গণনাকারীদের। মোদী সরকারের এই মাস্টার স্ট্রোকের নাম দেওয়া হয়েছে ই সেন্সাস বা ডিজিটাল জনগণনা। গণনাকারীদের হাতে থাকবে সরকারি মোবাইল অ্যাপ, যেখানে সরাসরি তথ্য আপলোড করা হবে। এতে তথ্যের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি জালিয়াতি রুখে দেওয়ার সম্ভব হবে। যারা প্রযুক্তিপ্রেমী তাদের জন্য রয়েছে সেলফ এনুমারেশন পোর্টাল, অর্থাৎ আপনি চাইলে গণনাকারী আসার আগেই ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে নিজের তথ্য জমা দিয়ে দিতে পারেন। ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের। আপনার বাড়ির দরজায় যখন মোদী সরকারের প্রতিনিধিরা হাজির হবেন, তখন আপনাকে মূলত আপনার ঘরবাড়ির অবস্থা এবং সুযোগ সুবিধা সংক্রান্ত ৩৩টি প্রশ্ন করা হবে। আপনার বাড়িতে পানীয় জলের উৎস কি, শৌচাগারের সুবিধা আছে কি না, বাড়িতে স্মার্টফোন, গাড়ি বা টেলিভিশন আছে কি না, এমনই কিছু মৌলিক বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই জনগণনা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক সময় বিভ্রান্তি ছড়ানো হয়, কিন্তু কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপনার পরিচয় বা নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো প্রকার নথি গণনাকারীদের দেখাতে হবে না। নাগরিকরা যা তথ্য দেবেন তার উপর ভিত্তি করে এই ডিজিটাল ডেটাবেস তৈরি হবে। এটি মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার মান বুঝে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।
সমস্যা। জাতীয়তাবাদী মহলের মতে এই ডিজিটাল গণনার মাধ্যমে দিল্লির প্রকৃত জনসংখ্যার একটি স্বচ্ছ চিত্র উঠে আসবে। এর ফলে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বা অনুপ্রবেশকারীদের শনাক্ত করা অনেক সহজ হবে। সরকারি প্রকল্পের টাকা যাতে শুধুমাত্র প্রকৃত ভারতীয়রাই পান তা নিশ্চিত করতে এই ডিজিটাল ডাটাবেস আগামী দিনে এক গেম চেঞ্জার হতে চলেছে। মোদী সরকারের এই ডিজিটাল অভিযান ভারতকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত করে তোলার একটি বড় ধাপ। দিল্লির বাসিন্দারা এখন সেই ডিজিটাল বিপ্লবের সাক্ষী হতে প্রস্তুত। 16 এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়াটি শেষ হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসের মূল জনসংখ্যা গণনার মাধ্যমে। রাজধানী দিল্লির পর পর্যায়ক্রমে সারা দেশে এই ঢেউ আছড়ে পড়বে। নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জোরালো প্রচার করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের ঘাসফুল শিবিরের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গিয়ে সুর সপ্তমে তোলেন তৃণমূল নেত্রী। এখানের বাসিন্দাদের নাম বাদ দেওয়া নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিজেপি এখানে জাতে ধর্মে বর্ণে বিভেদ করছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি এবং নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর করার জন্য সাধারণ মানুষ থেকে বিএলওদের মৃত্যু হয়েছে। এই নির্বাচন লড়ে যাবেন তিনি এবং জিতবেন বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এদিকে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে 40,000 ভোটারের নাম কেটেছে এসআইআর করে বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। এভাবে জিততে চাইছে বিজেপি বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, দিনহাটায় 30,000 নাম বাদ দেওয়া হয়েছে, ভবানীপুরে 40,000 নাম বাদ দিয়েছে। ভবানীপুরে উকুন বাজছে, 40,000 নাম বাদ দিয়েছে, তবু লড়ব জিতব। 294টি কেন্দ্রে আমি প্রার্থী। এখানে বিভেদের রাজনীতি করছে বিজেপি। মহিলাদের নাম দেখে দেখে কেটেছে। হিন্দুদের সঙ্গে মুসলমানদের বিভেদ করছে, হিন্দুতে ভাগ করছে। এত লোকের নাম বাদ দিয়েও লজ্জা নেই। ওদের এই নাম বাদের জন্য বহু মানুষ থেকে বিএলও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, হিন্দু, মুসলিম এমনকি আদিবাসীদের নামও এসআইআরে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আজ বড়োয়া থেকে নবগ্রাম যাওয়ার সময় আকাশপথে ব্যাপক দুর্যোগ দেখা দেয়। তখন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আকাশে উড়লেও ফিরে আসতে হয় বড়োয়ায়। তারপর সড়কপথে নবগ্রাম পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। দুর্যোগ মাথায় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা নাকি ডেমোগ্রাফি বদলে দিয়েছি। হরিদাস অমিত শাহ আবার টেলিপম্পটারে লিখে আনছে আমার সোনার বাংলা। এসআইআর করার সময় হয়ে যাচ্ছে হত্যার বাংলা। এত সামাজিক প্রকল্প বিশ্বে আর কোথাও পাবেন না। আর কংগ্রেসকে আমি অনেকবার বলেছিলাম চলো সবাই মিলে নির্বাচন কমিশনে যাওনি। এছাড়াও এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে তাও জোর গলায় জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, বিজেপি ছলনার আশ্রয় নিয়েছে, বাংলাটাকে বেচে দিতে চাইছে, বাংলার মানুষ থাকবে না, এটাই ওদের পরিকল্পনা। ধর্ম হলো সবাইকে এক করে রাখার, ভাগাভাগির নয়। আপনারা তো শান্তিতে বসবাস করেন, এই শান্তির বাংলাকে অশান্ত হতে দেবেন না। প্রার্থীকে ভুলে যান, এই জোড়াফুলটাকে মনে রাখবেন। জোড়াফুল জিতলে আমাদের সরকার আসবে। আপনার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু চলবে। কাজেই ভোটটা দেবেন। আপনাদের উপর যদি হামলা করতে আসে মেয়েরা একজোট হবেন। পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়, বলেছে মেয়েদের পরীক্ষা করে দেখা হবে, চেক করবে। আমি বললাম বাংলা কিন্তু অন্যরকম, মেয়েদের গায়ে হাত দিয়ে কোনো অসম্মান করলে মুখ বুজে থাকবেন না, প্রতিবাদ করবেন। শীতলকুচিতে সভা করতে এসে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে মানুষের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে সেটা তুলে ধরেন তিনি। মানুষকে বারবার নানা অছিলায় লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। আর এই বিধানসভা নির্বাচনে লাইনে দাঁড়িয়েই বিজেপিকে কড়া জবাব দিতে হবে বলে বার্তা দিলেন তিনি। এমনকি কোচবিহার থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। এদিকে কোচবিহারের শীতলকুচি থেকে বিজেপির উদ্দেশ্যে সুর চড়িয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আর কড়া ভাষায় বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানা এই লড়াই বিজেপি এবং বাংলার মধ্যে। বিজেপি কোনো রাজনৈতিক দলের মুখোমুখি নয় এখন, বরং তারা মুখোমুখি বাংলার মানুষের, যারা দিল্লির বিভেদগামী রাজনীতি ও ঘৃণার বীজ থেকে নিজেদের স্বকীয়তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। শীতলকুচির আজকের গর্জন সে সত্যকে ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকারকে বঞ্চনা করে রেখেছে, নিপীড়িত শোষিত করে রেখেছে প্রাপ্য অর্থ না দিয়ে। এখন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেকের চ্যালেঞ্জ। শীতলকুচির মাটি প্রতিবাদের মাটি, প্রতিশোধের মাটি। 2011 সাল থেকে টানা উন্নয়ন করেছে আমাদের সরকার এখানে। আমি আপনাদের সমস্যার কথা জানতে পেরেছি। আগামী দিন তৃণমূল প্রার্থী হরিহর দাস জিতলে এখানে হিমঘর গড়ে তোলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি 5 তারিখ
তো শুনছি প্রধানমন্ত্রী কোচবিহারে আসবেন। আমি চ্যালেঞ্জ করছি, যদি মোদিজি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারেন গত 5 বছর 100 দিনের কাজ আবাস যোজনায় 10 পয়সা দিয়েছে, তাহলে ভোট চাইতে আসবো না। এছাড়া কোচবিহারের বিজেপি নেত্রীর বিরুদ্ধেও চড়া সুর শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি যেসব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন সেসব অক্ষুণ্ণ থাকবে বলেও দাবি করেন তিনি। অভিষেকের কথাই এখানে কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছেন। তৃণমূলকে ভোট দিয়ে জেতান আর আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পান। ভেবে দেখুন, যেখানে মুখ্যমন্ত্রী মহিলাদের হাত শক্ত করতে চাইছেন, তখন বিজেপি তা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। এরা এখন বলছে ক্ষমতায় এলে টাকা বাড়াবে। এদের কথা বিশ্বাস করবেন না। কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হলো, তা ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বিস্ফোরক নিদান। অশান্তি রুখতে এবং বিশৃঙ্খলাকারীদের দমনে কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি অ্যাকশন মুডে আসার পরামর্শ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সোজা করে দেওয়ার টাইম শুরু হয়ে গিয়েছে। সিইও দপ্তরের সামনে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। একদিকে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি ও নিয়ম বহির্ভূতভাবে নাম নথিভুক্তকরণের অভিযোগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে পৌঁছান। ঠিক সেই সময় সেখানে উপস্থিত তৃণমূলপন্থী বিএলও এবং অস্থায়ী কর্মীদের একটি বড় অংশ শুভেন্দুর গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নেয়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রবল ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনার আঁচ এতটাই বেশি ছিল যে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। পুলিশের সঙ্গেও দুপক্ষের কর্মী সমর্থকদের ধস্তাধস্তি চলে। এই চরম উত্তেজনার মাঝেই সিইও দপ্তরের নিজের নালিশ জানিয়ে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী। দপ্তর থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণংদেহী মেজাজে ধরা দেন শুভেন্দু। তার স্পষ্ট অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে জনতাকে উস্কানি দিচ্ছেন এবং রাজ্য পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকছে। এই অরাজকতা রুখতে তিনি কেন্দ্রীয় বাহিনীকে দয়ামায়া ত্যাগ করার পরামর্শ দেন। সরাসরি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। ভালো করে পেটালে সব সোজা হয়ে যাবে। বাহিনীর শক্তির ওপর আস্থা রেখে তিনি আরও যোগ করেন, ওদের হাতে লাঠি আছে তো, বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে। এখানেই থামেননি তিনি। বাংলার বর্তমান পরিস্থিতিকে জম্মু ও কাশ্মীরের সঙ্গে তুলনা করে বিরোধী দলনেতা হুঙ্কার দিয়ে বলেন, আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানেও সোজা করতে দিতে হবে তো। শুভেন্দুর এই মন্তব্যের অর্থ পরিষ্কার, তিনি চান ভোটের আগে এবং চলাকালীন কেন্দ্রীয় বাহিনী যেন কোনোভাবেই নমনীয় না হয়। যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে বাহিনীর কঠোর স্ট্রাইকিং মোড দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর এই মারকুটে দেওয়ায় মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু মূলত কেন্দ্রীয় বাহিনীর মনোবল বাড়াতে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয় কাটাতে এই ধরনের আক্রমণাত্মক কৌশল নিয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্যই এই মন্তব্যকে উস্কানিমূলক এবং গণতন্ত্রের কণ্ঠরোধ বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন। তাদের দাবি, শুভেন্দু অধিকারী হিংসা ছড়িয়ে বাংলায় অস্থিরতা তৈরি করতে চাইছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য মারের মুখে মারই একমাত্র ওষুধ। এদিনের বিকেলের এই ঘটনার পর রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে এই উত্তেজনা যে আরও বাড়বে তার ইঙ্গিত শুভেন্দু অধিকারী গতকালই দিয়েছেন। এখন দেখার নির্বাচন কমিশন এই বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে কোনো বিশেষ ব্যবস্থা নেয় কিনা। তবে এটুকু নিশ্চিত, ধর্মতলার রাজপথ থেকে দেওয়া শুভেন্দুর এই কাশ্মীরি দাওয়াই মে মাসের নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে এক নতুন মেরুকরণের সৃষ্টি করল।